ভারতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্বপ্নভঙ্গ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কমেছে আসন সংখ্যা, টক্কর দিয়ে 232 আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। বেনজিরকে বাঁচাতে গোপনে সরিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতি করলে বিচার হবে বলে ওবায়দুল কাদের। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যত্নবান হতে তাগিদ মালিকদেরকে। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় নির্বাচনকাল, সব প্রস্তুতি সম্পন্ন। দেশে নির্বাচনে চালু হয়েছে জমিদারি প্রথা, অভিমত সুজনের সেমিনারে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবল প্রতাপ আর ভূমিধস জয়ের স্বপ্ন দেখালেও বিজয় রথে নিজেদের প্রত্যাশিত সীমা থেকে অনেক দূরে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। লোকসভা নির্বাচনে 400 আসনের গণ্ডি পেরোনোর প্রত্যাশা অধরাই শুধু নয়, গত নির্বাচনের তুলনায় আসন সংখ্যাও কমেছে এই জোটের। অন্যদিকে জোরদার টক্কর দিয়ে 543টির মধ্যে 232 আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া, যা গত 10 বছরে কংগ্রেসের জন্য প্রত্যাশার থেকেও বড় অর্জন। আর টানা তৃতীয়বার সরকার গঠনের রেকর্ড গড়ার পথে থাকা এনডিএ এগিয়ে আছে 294 আসনে। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। যত গর্জে তত বর্ষে না। 18তম লোকসভা নির্বাচনে প্রবাদটি যেন অস্বস্তিকর দুঃস্বপ্ন হয়ে ধরা দিল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষেত্রে। হ্যাট্রিক জয়ে সরকার গঠনের পথে থাকা এনডিএ জোট 543টি আসনের মধ্যে হেসে খেলে 400 গণ্ডি পেরুতে দৃঢ় প্রত্যয়ী থাকলেও গণনার শুরু থেকেই 300 আসনের দিকে তাকিয়ে হিমশিম খেতে শুরু করে। 2019 সালে এই জোট পেয়েছিল 352 আসন, যেখানে শরিক বিজেপির একারই ছিল 303টি আসন। অন্যদিকে প্রত্যাশার গণ্ডি ছাড়িয়ে জ্বলে উঠেছে ভোটার সমর্থন নিয়ে সন্দেহের দোলাচলে থাকা সোনিয়া গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। বিজেপির আগ্রাসী প্রতাপ আর দম্ভে প্রবল ঝাঁকুনি দিয়ে গত দুইবারের লোকসভা নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো ফল করেছে কংগ্রেস। 2019 সালের লোকসভা নির্বাচনে ইউপিএ জোটের শরিক কংগ্রেস জয় পেয়েছিল মাত্র 52 আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন বেড়েছে তার দল তৃণমূল কংগ্রেসের। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল গতবারের 42টির মধ্যে 22টি আসনে জয় পেলেও এবার সেই সংখ্যাও পার হয়ে হুঙ্কার ছাড়ছে। গতবার 18 আসন পাওয়া বিজেপির কপাল পুড়ে আসন সংখ্যায় ধস নেমেছে। সব মানুষ সমান। মোদীর গেরুয়া শিবিরের চরম শক্তিশালী ঘাঁটি উত্তরপ্রদেশেও বড় সড় ধাক্কা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। 2019 সালে 80টির মধ্যে 62 আসনে জয় নিশ্চিত করা দলটির এবারের অবস্থান প্রায় অর্ধেকে নেমেছে। বাবরি মসজিদ ভেঙে ফেলার ধ্বংসস্তূপের ওপর মহা সমারোহে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল অযোধ্যার যেই ফাইজাবাদে, সেখানেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেখানে বিজেপির লাল্লু সিংকে পেছনে ফেলেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। গতবার 5 আসন পাওয়া অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এসপি এবার বড় লাভ দিয়ে দখল করেছে 30টির বেশি আসন। এসপির মতো ইন্ডিয়া জোটের আরেক শরিক কংগ্রেস এগিয়ে 6 আসনে। 1 জুন লোকসভা নির্বাচনের 7ম দফার ভোট শেষ হওয়ার 72 ঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার 100 কোটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 64 কোটি 20 লাখ ভোটার। প্রথমে গণনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট, এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ পড়া ভোটের গণনা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য। মঙ্গলবার জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করে তিনি কথা বলেন। দুদু বলেন, লুটপাটে একেবারে খালি করে ফেলা হয়েছে 10-12টা ব্যাংক, এটা ভাবা যায় না। দেশবাসীকে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজরা দেশে থাকুক আর বিদেশে থাকুক, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারলে জাতির জন্য কিছু করা হবে। এই দেশ একটা লুটপাটের দেশে একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে বর্তমান সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন,
আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো, এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্য আমরা মনে করি বন্ধুরা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নতুন করে বাকশাল প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে রক্ষায় তাকে পালাতে সহযোগিতা করেছে সরকার। বিকেলে চট্টগ্রাম মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আর 5 বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসন। ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করেছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র বিরোধী, 15 বছর ধরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বলেন, বেনজির আহমেদকে পালাতে সহযোগিতা করেছে সরকার। তিনি বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের যে স্বপ্নগুলো ছিল 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, সমস্ত স্বপ্নগুলোকে খান খান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স, তাদেরকে আজকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশকে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করেছে। বন্ধুরা, আজকে দেখুন, ভাবতে লজ্জা হয়, বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। আর এই দেখেন, এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নয়। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের আছে। বলেন, বেনজিরের বাইরের চেয়ে ভেতরটা আলাদা। টিআইবি এবং সুজন বিএনপির বি টিম হিসেবে কাজ করছে বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শৃঙ্খলা ভেঙে বাহিনী প্রধান বানানোর নজির আছে বিএনপির শাসনামলে। বেনজির এবং আজিজ আহমেদ নিজেদের যোগ্যতায় বাহিনী প্রধান হয়েছেন, অপরাধ করলে তাদের বিচার হবে বলে মন্তব্য তার। বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। ওবায়দুল কাদের বলেন, আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, ব্যর্থ হয়েছে নির্বাচন ঠেকাতেও। তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের, প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। টিআইবি আর সুজন, ফখরুল বয়স্ক যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? গণতন্ত্রপ্রিয় শিক্ষিত ব্যক্তিদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান দলের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের দরজা খোলা। তাইমুর রশিদ, বাংলা ভিশন,
ঢাকা। এদিকে দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, বেনজির আহমেদ দুদকের ডাকে আসবেন কি আসবেন না এটা তার এখতিয়ার। হাজির না হলে ধরে নিতে হবে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই, তখন রেকর্ডপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি, তবে সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। আর তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত অভিযোগে নেপালে গ্রেফতার সিয়ামকে ভারত ও বাংলাদেশ দুই দেশই ফেরত চেয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এমপি আনার হত্যার মামলা তদন্তের অংশ হিসেবে 4 দিন পর নেপাল থেকে দেশে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। হারুনুর রশিদ জানান, অপরাধের ধরন বিবেচনায় নেপালি সিদ্ধান্ত নেবে সিয়ামকে কোন দেশের কাছে হস্তান্তর করা হবে। এক্ষেত্রে মামলায় কোনো ব্যাঘাত হবে না বলেও দাবি করেন তিনি। সিয়ামকে জিজ্ঞাসাবাদের বিষয়ে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, নেপালের পুলিশ আনঅফিসিয়ালি গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছে। নেপালে পালিয়ে যাবার পর হোটেল সিসিটিভির ফুটেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ফুটেজ পাওয়া গেছে, যা তদন্তে অগ্রগতি আনবে বলে আশা করছে পুলিশ। আনার হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের পলাতক আখতারুজ্জামান শাহিনকে ফেরত আনতে মার্কিন দূতাবাসকে অনুরোধ করার কথাও জানান তিনি। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাদের জন্য জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার। উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিকদের প্রতি আরো যত্নবান হতে মালিকদেরকেও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় চা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করেন, চা শিল্পের বিকাশ ও শ্রমিকদের কল্যাণে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা। এখন পর্যন্ত চায়ের 13টি জাত উদ্ভাবনের কথা জানিয়ে চা উৎপাদন বাড়াতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, শুধু বাল্কে চা বিক্রিতে হবে না, এর সাথে বিভিন্ন অ্যারোমা অ্যাড করে যেতে হবে বিশ্ববাজারে। অনুষ্ঠানে চা রপ্তানি, উন্নত মানের চা উৎপাদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে, তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সুরক্ষায় উদ্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার। মঙ্গলবার গণভবনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আয়োজিত জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, 2041 সালের মধ্যে স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের মেধা মননের বিকাশে সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। বলেন, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, বৃত্তি, উপবৃত্তি, তথ্য প্রযুক্তি শিক্ষাকে স্কুল কলেজ পর্যন্ত বিস্তৃত করা, কারিগরি শিক্ষাকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা সহ শিক্ষার উন্নয়নে তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে গত 4 বছরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিশু কিশোরের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতার হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তা 76.8 ভাগে উন্নীত হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট কাল। নির্বাচনের সব প্রস্তুতি শেষ। প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। 7টি উপজেলায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের 4র্থ ধাপে দক্ষিণ চট্টগ্রামের 2 উপজেলায় লোহাগড়া এবং বাঁশখালীতে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, তবে ব্যালট যাবে সকালে। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর 3টি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কড়া নিরাপত্তায় 366টি
ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট উপলক্ষে দুপুরের পর থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনের নানা সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। চতুর্থ ধাপে ইভিএম পদ্ধতিতে হবে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সামগ্রী বিতরণ শুরু হয় দুপুরে। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে 92টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। বুধবার উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী রয়েছেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশে নির্বাচন নেই, ভোটার নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই, নির্বাসনে চলে গেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের গতি প্রকৃতি এবং প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বলা হয়, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনরা অংশ নিয়ে এলাকায় আধিপত্য ধরে রেখেছে। 1874 জন প্রার্থীর মধ্যে 611 জনের সম্পদ কোটি টাকার ওপরে। 5 কোটি টাকার বেশি সম্পদের মালিক 147 জন প্রার্থী। সুজন সম্পাদক বলেন, ভোট পাগল জাতি এখন ভোট খরা জাতিতে পরিণত হয়েছে। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, জবাবদিহিতার অভাবে পরিবারতন্ত্রের বিকাশ হচ্ছে বাংলাদেশে। নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে জমিদারি প্রথা চালু হয়েছে বলেও মন্তব্য করেন। ভোটার নেই, নির্বাচনে বিরোধী দল নাই, নির্বাচনে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা নাই, এটা নাই এর নির্বাচন। এই নাইয়ের নির্বাচনে আমরা কোন দিকে যাচ্ছি, এটা যে নির্বাচনটা নির্বাসনে চলে গিয়েছে তারই প্রতিফলন। জনগণের আস্থাহীনতা নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, হচ্ছে না অতীতের অভিজ্ঞতা থেকে, এবং তাই মানুষ হারিয়ে ফেলেছে। শ্রদ্ধা ভালোবাসায় 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শফি আহমেদকে শেষ বিদায় জানালেন রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে চোখের জলে সাবেক ছাত্রনেতাকে বিদায় জানান সহযোদ্ধারা, স্বজন, শুভানুধ্যায়ীরা। বলেন, ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি তাকে বিচলিত করত না, আদর্শের সঙ্গে আপোষ করেননি কখনোই। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শফি আহমেদের নামাজে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রয়াত নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর তার স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগের একজন সাথে আছেন ঢাকা মহানগর মানুষ হিসাবে, কর্মী হিসাবে, বিশ্বস্ত নেতা হিসাবে শফি আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, শক্তির পক্ষে কাজ করেছে। শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শফি আহমেদের ভূমিকা স্মরণ করেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শফি আহমেদ। আজকে শফি আহমেদকে সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে 90-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করছি। সামরিক শাসনের বিরুদ্ধে যে লড়াই দেশের মানুষ করেছে, দেশের ছাত্র সমাজ করেছে, সেই ছাত্র সমাজকে সংগঠিত করার নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্রলীগের নেতা হিসেবে সে সেই কাজটি করেছে। তার সঙ্গে কাজ করে আমার মনে হয় না যে আমি এরকম জুটি আমার রাজনৈতিক জীবনে আর পাবো। তার এই অকাল মৃত্যু আমাকে ব্যথিত করছে। নানা অপ্রাপ্তি থাকলেও শফি আহমেদের কোনো অভিযোগ ছিল না বলে জানালেন তার পরিবারের সদস্যরা। অনেকটা অপ্রাপ্তি অনেকেই মনে করে, তবে আমি যখন তাকে জিজ্ঞেস করতাম তখন উনি বলতেন যে না, আমি ভালো আছি, এভাবেই আছি, ভালো আছি। আমি যে পদ্ধতিতে রাজনৈতিক যে আদর্শ আমার আছে, আমি সেটা বুকে ধারণ করেই শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে চাই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জাসদ ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। বুধবার নেত্রকোনা গ্রামের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 14 দলীয় জোটের মধ্যে দূরত্ব আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে একমত হয়েছেন জোটভুক্ত দলের নেতারা।
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিরসনে সিন্ডিকেটের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এই জোট। কেন্দ্রীয় 14 দলের সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। মঙ্গলবার সকালে নিউ ইস্কাটনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে 14 দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টি জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখপাত্র আমির হোসেন আমু বলেন, দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে 14 দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন, 14 দল ছিল, আছে, থাকবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতি করে ধরা পড়লে তাতে জোটের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। পূবালী ব্যাংক পিএলসি ও ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ মহাব্যবস্থাপক রবিউল আলম এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ খান এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডেপুটি সিইও সৈয়দ এনামুল কবির ও চিফ বিজনেস অফিসার মাহবুব সুবহান সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্বপ্নভঙ্গ, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর কমেছে আসন সংখ্যা, টক্কর দিয়ে 232 আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। বেনজিরকে বাঁচাতে গোপনে সরিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতি করলে বিচার হবে বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যত্নবান হতে তাগিদ মালিকদেরকে। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় নির্বাচনকাল, সব প্রস্তুতি সম্পন্ন। দেশে নির্বাচন এখন নির্বাসনে, চালু হয়েছে জমিদারি প্রথা, অভিমত সুজনের সেমিনারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।